বিচার বিভাগের সংস্কার চাই, নির্বাচন কমিশনের সংস্কার চাই। এইগুলো যদি প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো যদি না হয়, তাহলে আসলে আমাদের এত আন্দোলন, এত সংগ্রাম সবকিছু বৃথা যাবে। বাংলাদেশের আইনকে সে ধর্ষণ করেছে, তার নেত্রী যা বলে সেটাকে সে নিয়ে চিবে চিবে কথা বলে এবং সেটাকে সে আইনগত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। আর সালমান রহমান সে বাংলাদেশের ব্যবসায়ী সমাজকে ধর্ষণ করেছে, বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে সে রেপ করেছে। এই লোকগুলিকে না ধরার আগে এই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। শারীরিক ভাবে এরা যদি নিগৃহীত না হয় তাহলে এরা কখনোই ঠিক হবে না। আসসালামু আলাইকুম দর্শক, রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার শুরু করলাম কথার পিঠে কথা অনুষ্ঠান। আপনাদের অত্যন্ত প্রিয় এই অনুষ্ঠান। আমি এবং মাসুদ কামাল এই অনুষ্ঠানে হাজির থাকি। আমরা গত 1.5-2 বছর থেকে ক্রমাগতভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার রক্ষা, এইসব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এসব কথা বলার মধ্য দিয়ে এক ধরনের সচেতনতা তৈরি করার চেষ্টা করেছি। তারপর দুঃখজনক ভাবে 7ই জানুয়ারি যে নির্বাচনটা হলো একতরফা সেই নির্বাচন, তারপর আমরা হতোদ্যম হয়নি। আমরা মানুষের শক্তির উপর বিশ্বাস রেখেছি এবং কথা বলেছি। আপনারাও হতাশ হয়েছেন, কখনো উৎসাহিত হয়েছেন। আমরা বলে গেছি, আমরা মনে করেছি যে এটা আমাদের একটা ধারাবাহিক সংগ্রাম। সরকার আসবে যাবে, কিন্তু এই বিষয়গুলো আমরা সবসময় অ্যাড্রেস করব। মানুষের অধিকার, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, এই বিষয়গুলো। তো সেই আলোকে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং খুবই প্রত্যাশিত, যেটি আসলেই প্রচলিত রাজনীতি ধারার বিপরীতে একটি পরিবর্তন। সেই পরিবর্তনের ফলে আমরা নতুন সরকার দেখছি, অন্তর্বর্তী সরকার, এবং সামনে আবার পথ চলা। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করি যে নতুন যে সরকার আসলো, সেই সরকারের আসলে যে লক্ষ্যগুলো বা প্রত্যাশাগুলো মানুষের, সেগুলো কি ঠিক মতন হচ্ছে কিনা, সেইভাবে পরিচালিত হচ্ছে কিনা। মাসুদ কামাল, আপনি কি একটু বলবেন যে আজকের একটু ডেভেলপমেন্ট বলি, যে কিছুক্ষণ আগে দেখছি যে সদরঘাট থেকে আনিসুল হক এবং সালমান এফ রহমান আটক হয়েছে। 15ই আগস্টের ছুটি বাতিল হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এখনো যে খুব সরকারের সমন্বয়টা খুব ভালো হয়েছে তাও না। থানাগুলো কেবল শুরু হয়েছে, সেনা প্রহরায়। তার মানে বলা যায় এখনো একটা পুরো গোছানো একটা সরকারের রূপ আমরা দেখছি না, কিন্তু কিছু পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। ঢাকেশ্বরী মন্দিরে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেছেন বাংলাদেশে একটা পরিবার, এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো ধর্ম নেই, মানুষই হচ্ছে আমাদের পরিচয়। সব মিলিয়ে আপনি কিভাবে এই ব্যাখ্যা করবেন মাসুদ কামাল? একটা জিনিস কি, আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে সদরঘাট থেকে আজকে 2জনকে আটক করা হয়েছে। আটক করার অর্থটা কি? তাদেরকে কি করা হবে? আনিসুল হকের কথা বলেন আর সালমান এফ রহমানের কথাই বলেন, তাদেরকে কি করা হবে? তাদেরকে এখন তাদের বিরুদ্ধে একটা মামলা হবে। এই মামলাটা এমন কোনো মামলা না যে তাদের বিশাল তারা জামিন পাবে না। হয়তো পরিস্থিতি একটু ঠান্ডা হবে, পরিস্থিতি ঠান্ডা হলে পরে তারা জামিনও পাবে। জামিন পাওয়ার পর তারা আবার আগের অবস্থায় চলে আসবে। আমি কিন্তু মনে করি, আমি পার্সোনালি মনে করি, এটাকে অনেকে হয়তো বলবেন যে এটা খুবই একটা অস্বাভাবিক কথা বলছি অথবা খুবই একটা নেতিবাচক কথা বলছি, কিন্তু আমি মনে করি এই লোকগুলিকে না ধরার আগে এই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, কি বলেন আপনি? আমি এটা মনে করি ভাই, কিচ্ছু হবে না, সালমান রহমানের কিচ্ছু হবে না, কিন্তু 2টা চট থাপ্পড় খাবে, দেখবেন সে ঠিক হয়ে যাবে। বাংলাদেশের ইতিহাস খাওয়া উচিত। আপনি বলছিলেন আপনার একটা খবরের বই প্রকাশ। শুনেন, আপনি যাই বলেন ভাই, আপনি যত সুশীলী হতে পারেন, আমি সুশীল না, আমি এই ক্ষেত্রে সুশীল নই, পরিষ্কার কথা। আমার কথা হলো কি, এদের একটু ফিজিক্যাল অ্যাসল্ট হওয়া দরকার। শারীরিক ভাবে এরা যদি নিগৃহীত না হয় তাহলে এরা কখনোই ঠিক হবে না। হয় নাই আগে দেখিনি আমরা, সরকার পতন হয়েছে, কয়েকদিন হয়তো জেলখানায় থাকছে, জেলখানায় তাদের রাজার হালে থাকে, টাকা আছে তো, টাকায় করে কাম। এটা গ্রামে একটা প্রবাদ আছে না, যে টাকায় করে কাম মিশা মর্দের নাম। আগে তো দেখতাম যে এই ধরনের মানুষ অ্যারেস্ট হওয়ার পরে রাতের বেলায় অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে বের হতো। তা আমরা নিশ্চয়ই সেটা চাই না। না না, আমি ওটা বলছিলাম তো।
একটু মানে আমার কথা হলো কি, আমি বলছি না যে এদেরকে নিয়ে আপনার ক্রস ফায়ার দেন, সেই 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 রকম অন্যায় আবদার আমি করছি না। জীবনে বেঁচে থাকবে, কিন্তু চট থাপ্পড়টা খাওয়ার দরকার পাবলিকের হাতে। মনে করেন সাধারণ পাবলিক, রিক্সাওয়ালা অথবা গরিব মানুষ অথবা একজন হকার এসে সালমান রহমানের দুই গেলে দুটো চর মারবে, ভাই এতে আর কিছুটা হোক আমি সাধারণ মানুষ হিসেবে মনে শান্তি পাবো। দেশটাকে তারা কোথায় নিয়ে গিয়েছিল, পুরা দেশটা। আজকে যে একটা মানুষ মনে করেন আজকে হার শেয়ার গুলা বাজার, পরিশ্রম আজকে করে। ব্যাংকের এই যে ধস, কি পরিমাণ টাকা পাচার, মানে একটা আয়ামে জাহালিয়াত যারে বলে সেই রকম একটা যুগের তারা সূচনা করছে। তাদের কোনো বাদ প্রতিবাদ নেই, তাদের মধ্যে কোনো রকম অনুশোচনা নেই। মানে আপনি কি করলো, আর এই আনিসুল হক কি আইন আদালত সবকিছু মানে একটা দলীয়করণ করে ইচ্ছা মতো বিরোধী দলকে নিগ্রহ করার যত রকম আয়োজন সবকিছু তারা করছে। এই একটা দুইটা না, এরা তো ধারাবাহিক ভাবে এরা কিন্তু ছিল। ওনারা ক্ষমতায় আসছে 5 বছর, আসছে গেছে, কিন্তু আপনি দেখেন সালমান এফ রহমান এবং আনিসুল হক এরা কিন্তু থেকে গেছে, লাইক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মতো লোকরা। একটা কথা বলি, এই আনিসুল হক এবং সালমান রহমান এরা কি করেছে বলুন তো? আনিসুল হক এবং সালমান মানে দুইজনকে আমি একটা বিশেষ করে অভিহিত করতে চাই, তারা দুইজন হলো জ্ঞান পাপী। আনিসুল হক ওটা ভালো একজন আইনজীবী, ওর বাপের মতো অতটা ভালো না, but প্রচারে মোটামুটি ভালো, তার প্রচার টচার হয়ে গেছিল। সে বাংলাদেশের বিচার ব্যবস্থাটাকে, আইনগুলিকে রীতিমতো ধর্ষণ করেছে, ধর্ষণ। তাকে আমি ধর্ষক বলি, বাংলাদেশের আইনকে সে ধর্ষণ করেছে। তার নেত্রী যা বলে সেটাকে সে নিয়ে চিবে চিবে কথা বলে এবং সেটাকে সে আইনগত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। আর সালমান রহমান সে বাংলাদেশের ব্যবসায়ী সমাজকে ধর্ষণ করেছে, বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে সে রেপ করেছে। এই দুই রেপিস্ট, এই পুরো দেশটাকে রেপ করেছে। এরা কি মানুষ? সালমান রহমান শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। ও মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল? মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলায় কই ছিল মুক্তিযুদ্ধের সময়? সে ঠিক মতন পুরো তো বাংলায় মুক্তিযুদ্ধের কথা সময় বলতে সে পারে না। ছিল। ওর বাসায় যে এখনো বাংলায় কথা হয় না, ওর বাসায় যে এখনো বাংলা ভাষায় কথা হয় না। হম হম। এ হলো আমাদের চেতনার ধারক, চেতনার মানে ধ্বজাধারী। তো এইগুলি আমাদের এই জাতিকে, আপনি যদি মুক্তি করতে চান, এই জাতিকে যদি মানে সঠিক পথে আনতে হয়, তাহলে এই লোকগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া উচিত। কিভাবে বিলীন করতে হবে আমি জানি না, শারীরিক ভাবে বিলীন করতে হবে নাকি অর্থনৈতিকভাবে বিলীন করতে হবে আমি জানি না। কিন্তু যখন আমূল পরিবর্তনের কথা বলা হবে, যখন দেশটাকে একটা সঠিক ট্র্যাকে তোলার কথা বলা হবে, তখন আমি মনে করি এই লোকগুলি এমন শাস্তি হওয়া উচিত, শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে এদের এমন একটা শাস্তি হওয়া উচিত, এমন একটা পরিণতিতে এদেরকে ঠেলে দেওয়া উচিত, যাতে নাকি পরবর্তী সময়ে, পরবর্তী প্রজন্মে কেউ এই ধরনের আচরণ করার সাহস না পায়, চিন্তাও না করার সাহস না পায়। আমি এটা মনে করি। আরেকটা বিষয় আছে, যেমন আপনার আজকে সেনাপ্রধানও মোটামুটি স্বীকার করেছেন যে আহ, যেসব কারণে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে, তারা বলেছে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় আসবে, কিন্তু অবশ্যই আমরা চাইবো না বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনে যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা নিরাপত্তা আমরা দেখবো। তার মানে বোঝা যাচ্ছে যে মানে সেনা নিবাসে, ক্যান্টনমেন্টে আরো অনেকে লুকিয়ে আছে, পালিয়ে আছে, বা সেনাবাহিনীর হাতে আছে। কি করবেন না, তাদেরকে উনি নিয়ে? যেটা বলেছেন, উনি যতক্ষণ ইউনিফর্ম পরা থাকবেন হুম উনি হুম তো এর বাইরে কথা বলতে পারবেন না। হুম হুম হুম। প্রচলিত যে আইন আছে ওনাকে অবশ্যই আইনটা মানতে হবে। জি। আর আপনি যদি আইনটাকে ভালো মনে না করেন, আইনটা পরিবর্তন করতে হবে, পরিবর্তন করার আগ পর্যন্ত মানতে হবে, ওনাকে মানতে হবে, আমাকেও মানতে হবে। একটু আগে যে আমি যে বললাম ওটা তো আপনি আমাকে মানা করলেন, কারণ আপনি আইনের পথে আছেন। আমি একটু আইন থেকে সরে গেছিলাম কেন? দুঃখে, ক্ষোভে, রাগে আমি মানে এটা বলছিলাম। আমি মনে করি আইনটাও চেঞ্জ করতে হবে, আইনের দেখতে হবে। ধরেন আমি একটা কথা বলি, একটা লোক একটা লোক ক্ষুধার্ত আছে,
সে কোথাও থেকে 10টা টাকা চুরি করবে, অবশ্যই এটা আইনের দৃষ্টিতে সে একে চোর। আবার একটা লোক ব্যাংক থেকে নানা ছল চাতুরি করে 10,000 কোটি টাকা চুরি করবে, সেও একটা চোর। এখন এই দুই চোরের কি এক সাজা হবে? যে 10 টাকা চুরি করেছে নিজের পেটের জ্বালায়, তার যে চুরি, আর ও চুরি করছে চরিত্রের জ্বালায়, তার সাজা এক হতে পারে না। ওর চুরির কারণে 10,000 কোটি টাকা চুরির কারণে এই দেশে কমপক্ষে 1 কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যে 10 টাকা চুরি করছে এর কারণে কেউ তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় নাই। দুইটার সাজা এক হতে পারে না। যে দেখতে হবে চুরি বা অপকর্ম, সেই অপকর্ম যদি পুরো জাতিকে ক্ষতিগ্রস্ত করে, সেই অপকর্ম যদি পুরো জাতির কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, পুরো জাতির, পুরো দেশের, তাহলে তার শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক হতে হবে। মাসুদ কামাল, আমি দুইটা বলি। একটা হলো 15ই আগস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে আজকেই, কিছুক্ষণ আগে উপদেষ্টা পরিষদের মিটিং এ। আর একটা হলো আওয়ামী লীগকে পুনর্গঠন করে রাজনীতিতে সুযোগ দেয়া হোক বা করা উচিত, এটা মন্তব্য করছেন। এই কারণে ব্রিগেডিয়ার স্বাগত বেশ ক্ষোভ বিক্ষোভের শিকার হয়েছেন, যদিও আজকে তিনি মানে দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন যে তার কথায় যদি কেউ না বুঝে দুঃখ পেয়ে থাকেন তিনি দুঃখিত। তো আপনার কাছে কি মনে হয় যে এই 15ই আগস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত আবার কারণে এই সরকার, অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে, অথবা যেই কথাটা বলেছেন ব্রিগেডিয়ার স্বাগত সেটাই আসলে করা উচিত? দুটো প্রসঙ্গ। ছুটির ব্যাপারে আমি মনে করি যে এই ধরনের মৃত্যুবার্ষিকী, অমুক তমুক কোন ছুটি থাকা উচিত না। একমাত্র ধর্মীয় কিছু ছুটি ছাড়া আর কোনো ছুটি থাকা উচিত না। এবং মৃত মানুষের জন্মদিন, এটা তো থাকাই উচিত না। আমাদের 17 মার্চ বঙ্গবন্ধুর মৃত্যু জন্মদিন, মৃত মানুষের জন্মদিন থাকাই উচিত না, পরিষ্কার কথা আমার কাছে। এটা আমি পার্সোনালি মনে করি। সারা দুনিয়ায় আমেরিকায়, আমেরিকার তো প্রেসিডেন্টকে জর্জ ওয়াশিংটন তাদের হলো জাতির পিতা। জর্জ ওয়াশিংটনের মৃত্যু অথবা জন্মদিবস উপলক্ষে আমেরিকা ছুটি আছে? মনে আছে? ওদের ছুটি হলো ক্রিসমাস। ছুটি থাকলে সরকারি ছুটিগুলো থাকবে। ধর্মীয় ছুটি ছাড়া আমি আর কোনো ছুটির প্রয়োজনীয়তা অনুভব করি না। ধর্ম আবেগের ব্যাপার অন্য জিনিস আছে, এগুলো একটা বিষয়। এখন আপনি 15ই আগস্টের ছুটি বাতিল করছেন, 7ই নভেম্বরকে ছুটি ঘোষণা করবেন? এটা কিন্তু একটা বেসিক কোশ্চেন। আপনি যখন 15ই আগস্ট বাতিল করবেন, তো 7ই নভেম্বরে কোনো ছুটি থাকতে পারবে না। আমি কোনো ছুটি আমি চাই। আমাদের স্বাধীনতা দিবসের ছুটি থাকতে পারে, বিজয় দিবসের ছুটি থাকতে পারে, আর ঈদের ছুটি থাকতে পারে, আর দুর্গাপূজার ছুটি থাকতে পারে, আর ওখানে ক্রিসমাসের ছুটি থাকতে পারে। শেষ, ছুটি শেষ। কারণ ছুটিতে আপনি কি করবেন? জাতি গঠনের জন্য তো ছুটি দরকার পড়ে না। এটা হলো একটা দিক। কাজেই আমি বরং অপেক্ষা করি, এই ছুটি মন্তব্য করবো 7ই নভেম্বর দেখি কি হয়। ওইটা আমি ছুটি চাই না, ছুটি চাই না। আরেকটা জিনিস যেটা হলো যে আওয়ামী লীগকে পুনর্গঠন করে তারা রাজনীতি করবে, এটা সাখাওয়াত সাহেব যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের সঙ্গে আমি একমত। আমি একমত এই কারণে যে দেখেন, কালকে জামাতে ইসলামের আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা তো নিষিদ্ধ দল, আইন অনুযায়ী জামাতে ইসলাম নিষিদ্ধ দল, কিন্তু ওনাদের ডাকা হয়েছে না? ডাকা হয়েছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? যে আমি আসলে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। যখন জামাতকে নিষিদ্ধ করেছে আমি তার পক্ষে ছিলাম না। আমি সারা জীবন জামাত, যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের ঢাকা ইউনিভার্সিটি শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল। আমি কিন্তু আমার হলে শিবিরের যে সেক্রেটারি ছিল তার সঙ্গে সালাপ করতাম, এবং তাকে আমি বলতাম যে ব্যক্তিগত ভাবে আমি কিন্তু কোন রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে না। কেন আপনি নিষিদ্ধ করবেন গাইড জোরে? যদি তার রাজনৈতিক বক্তব্যটা সাধারণ মানুষ না নেয় তাহলে তো সে এমনি রিজেক্টেড হয়ে যাবে। আর যদি সাধারণ মানুষ নেয়, এই ভয়ে আপনার ক্ষমতা আছে, আপনি তাকে রাজনীতি করতে দেবেন না, এটা হলো কি ফ্যাসিবাদী আচরণ। আওয়ামী লীগ যদি জামাতের রাজনীতিকে নিষিদ্ধ করে ফ্যাসিবাদী আচরণ করে থাকে, এখনকার সরকার যদি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে চায়, অথবা এই সরকারের কাছে যদি কেউ দাবি জানায় যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, আমি এটাকেও ফ্যাসিবাদী আচরণ করবো।
আমি মনে রাইট। করি রাজনীতি ভালো কি মন্দ এটা নির্ধারণের দায়িত্ব কোনো কর্তা ব্যক্তির না, কোন একটা সংগঠনের না। এটার কদিন আগে দেখলাম যে বিএনপির এক নেতা বলতেছে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। আরে তুমি কে হে বাবা, তুমি কে, হু আর ইউ নিষিদ্ধ করার? তাহলে তো শেখ হাসিনা নিষিদ্ধ করার এই যে এইটা ছিল ওটাও ঠিক ছিল, আমি তো ওটাকে সাপোর্ট করি নাই, তাহলে আমি এটাকে সাপোর্ট করবো করুন। রাজনীতি যার যার মতো করবে, সবাই করবে, হুম হুম সবাই করবে। হুম পাবলিক হুম কোনটাকে গ্রহণ করবে না করবে এটা পাবলিকের ব্যাপার। যখন আপনি রাজনীতি হুম করতে বাধা দিবেন হুম তখন সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বেড়ে যায়, হুম যেটা এই জামাতের ক্ষেত্রে হয়েছে। হুম আমি তো হুম হুম মনে করি এই দেশে জামাতের জনপ্রিয়তা 2009-এ যা ছিল এখন তার চেয়ে হুম বেড়েছে। এই কারণে বেড়েছে যে জামাতকে আপনি জোর করে দমায় রাখতে হুম চাইছিলেন। যখন জোর করে দমায় রাখতে যাবেন তখন তার প্রতি মানুষের সিম্পেথি বাড়বে। কাজে এটা হুম করার হুম দরকার নাই, সবাই রাজনীতি করুক, সবাই রাজনীতি। এদেশে কি শেখ হাসিনাকে তাড়াইছেন, আপনি সব আওয়ামী লীগকে তাড়াই দিবেন? যে কথা আমি আজকে থেকে 1 মাস আগেও বলছি যে বিএনপি সব লোকে নিয়ে কি আপনি বঙ্গোপসাগরে ফালাই দিবেন? পারবেন না, উচিত হবে না। ঠিক তেমনি হুম হুম ভাবে আওয়ামী লীগের সব লোককে আপনি বঙ্গোপসাগরে ফেলাইতে পারবেন না। হুম তারা তাদের রাজনীতি করেছে, তাদের রাজনীতি যদি খারাপ, আপনি প্রমাণ করার চেষ্টা করেন যে আওয়ামী লীগ একটা হুম খারাপ রাজনীতি করেছে এবং আওয়ামী লীগ এখনো হুম সে খারাপ রাজনীতিটাই করছে। আপনার এই প্রমাণটা যদি সাধারণ মানুষ গ্রহণ করে, ইন দ্যাট কেস আওয়ামী লীগ এমনি আউট হয়ে যাবে। কিন্তু আপনি গায়ের জোরে আউট করে দিবেন, আপনি এখন ক্ষমতায় আছেন অথবা আপনি এখন মিছিল করতে পারেন, আপনি এখন দাবি করতে পারেন, আপনি, এইগুলি হয় না রে ভাই, পৃথিবীর কেউ পারে নাই। এটা করা উচিত হবে না, এটার নাম গণতন্ত্র নয়। রাইট রাইট রাইট। আমি ছোট করে দুইটা প্রসঙ্গ জানতে চাইবো। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আজকে হত্যা মামলা আহ, দায়ের হয়েছে, আপনি এটা কি বলবেন এই আমি মামলা এটাকে সম্পর্কে? আইনের শাসনের একটা ধাপ মনে করি। আমি মনে করি শেখ হাসিনা কেবল না, প্রত্যেকটা মন্ত্রীর অপকর্মের জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং হত্যা মামলা যেটা তো শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হওয়াই উচিত। যতক্ষণ মারা গেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা উচিত। যদি ময়লার গাড়ি ভাঙার কারণে, মিউনিসিপাল কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুকুমের আসামি হয়ে থাকে, তাহলে এই আন্দোলনে প্রত্যেকটা মৃত্যুর পেছনে হুকুমের আসামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আমি খুব লজ্জিত, বিব্রত যে তার সঙ্গে আমার নামে একটু মিল আছে, আমি খুব সরি। আমার লজ্জাই লাগতেছে যে এইরকম ঘৃণিত একটা ব্যক্তির সঙ্গে আমার নামে মিল হয়ে গেল। আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা, এই দুজনের বিরুদ্ধে হুকুমের আসামি হিসাবে এতগুলি হত্যা মামলা হওয়া উচিত, সারা দেশে হওয়া উচিত, যেখানে যেখানে মারা গেছে সেখানে সেখানে হওয়া উচিত। এরা যেন বাংলা মাটিতে আসার পরে জেলের থেকে বাড়িতে না পারে সারা জীবন, এই ব্যবস্থা করতে হবে। Right. আচ্ছা, এখন আমরা আসি একটু গণমাধ্যমের দায়। আমরা দেখলাম যে ঘটনার পর পর বেশ কয়েকটা গণমাধ্যম মানে আক্রান্ত হয়েছে এবং ব্যাপক ক্ষুব্ধ, এবং বেশ ছাত্ররা আবার তালিকাও করছে। আমার আপনি আমি দুজনই কাজ করতে যে আমরা কিন্তু প্রায় এই প্রসঙ্গটা তুলতাম যে আসলে আমরা গণমাধ্যমে কাজ করে আমাদের কাছে প্রত্যাশা থাকে মানুষের বেশি। আমরা কি সেই প্রত্যাশা অনুযায়ী আসলে চলছি, নাকি আমরাও দলদাসে পরিণত হয়েছি? আজকে গণমাধ্যমের দেখেন খুবই একটা মানে খুবই খারাপ অবস্থা। প্রত্যেকটা গণমাধ্যম আজকে টলটলায়মান। যারা এতদিন খুব অ্যাক্টিভ ছিল, যে এই মানুষগুলো প্রতিনিধিত্ব করতো, আজকে কিন্তু তারা কিন্তু মানে বলা যায় তারা লুকিয়ে আছে। এই পরিস্থিতিটা কেন, মানে বা এর ফলে কি হবে এর পরবর্তীতে? দেখেন, গণমাধ্যম মানে বিভিন্ন গণমাধ্যমে যে আক্রমণটা হয়েছে, এটা আমি বলবো এটা আমার কাছে অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক নয়। এরকম একটা আন্দোলনের মাধ্যমে যখন একটা সরকারের পরিবর্তন ঘটে, তখন সেই সরকার যদি ফ্যাসিবাদী হয়, সেই ফ্যাসিবাদী সরকারের যতগুলি সুবিধাভোগী অংশ আছে, খালি হুম মন্ত্রী এমপি না, যত বিভিন্ন সেক্টরে যত সুবিধাভোগী ব্যক্তি আছে, তাদের সবার ব্যাপারে কিন্তু সবার গায়েই কিন্তু আন্দোলনের ঢেউ লাগতে বাধ্য, লাগবে। রাইট। এবং এটা তারা এতদিন সুবিধা ভোগ করছে, এই ঢেউয়ের ধাক্কাটুকু গ্রহণ করতে পারবে না, তাকে এটা করতে হবে। এটা হলো একটা দিক। কিন্তু আমি মনে করি যে এটা এটা না হলে ভালো হতো, একটা জিনিস। দ্বিতীয় একটা জিনিস দেখেন, আমি কালকে দেখলাম আমাদের জি। জাতীয় প্রেস ক্লাবে 3 জনের মেম্বারশিপ তারা খাই দিচ্ছে।
হুম। সভাপতি, সেক্রেটারি, আর আপনার একজন আমাদের এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার তার। শাহজাহান সিদ্দিকী না কি জানি। হ্যাঁ, শাহনাজ সিদ্দিকী সোমা। কেন আচ্ছা। করছে এটা কাজটা? তারা করছে এই কাজটা আইনানুগ ভাবে হয়েছে। আমি গঠনতন্ত্র খুব ঠান্ডা মাথায় পড়ে দিয়েছি, গঠনতন্ত্র অনুযায়ী হয় নাই। 2 নম্বর কথা হলো, এটা এক ধরনের চট দখলের মতো দখল হয়েছে। এই প্রেস ক্লাবে কিন্তু আগে, আপনার মনে আছে, এই শফিকুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ আমলে তারাও কিন্তু চট দখলের মতো একবার দখল করছিল। সেই দখলের ফল কিন্তু ভালো হয় নাই। এখন আবার এই জামাত বিএনপির লোকরা আবার চট দখল করার মতো আবার একটা দখল করতেছে। তাহলে ভাই, তোমার জন্য যে আগে আমি দুঃখ করছি, মায়া করছি, তার সঙ্গে আজ ওই আওয়ামী লীগের সঙ্গে তোমার পার্থক্যটা কোথায়? তুমি যে একই জায়গায় চলে গেলা, এইটা তো প্রত্যাশিত নয়, প্রত্যাশিত নয়। আমি মনে করি, দেখেন, প্রেস ক্লাবের মেয়াদ ছিল আর মাত্র 3 মাস, 4-5 মাস, ঠিক না? ডিসেম্বরে ইলেকশন হবে, ইলেকশন হোক, জনগণের ভোট তোমার তুমি পাস করে আসবা। এটা কি ধরনের আচরণ? এবং এই লোকগুলিকে যখন আগে আবার দুজন তাদের লোককে কোপ করছে, তারা কিভাবে কোপ করলো, কোন আইনে করলো? এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে হবে। আমি মনে করি, আপনিও সাংবাদিক, আমিও সাংবাদিক, আমাদের আমি মনে করি এই সাংবাদিকতা জগতে এই যে এলোমেলো দিকগুলো আছে, এগুলোর দিকে আমাদেরও সোচ্চার হওয়া উচিত। আপনারও কথা বলা উচিত, আমারও কথা বলা উচিত। কেন হবে? কেন আমরা এক ফ্যাসিবাদকে তারা আরেক ফ্যাসিবাদকে আনবো? কেন আমরা এক দলকে তারা আরেক দলকে আনবো? একটা দিক বললেন, আমি আপনাকে সময় টিভির একটা ক্লিপ পাঠাইছিলাম। আমাদের এই এই পুরো পরিস্থিতিটার দায়ও তো আছে যারা এই মানে শেখ হাসিনার এই দুঃশাসন অপশাসন, মানে ভোট ছাড়া নির্বাচনকে যারা সাপোর্ট করছে অন্ধভাবে, এমনকি গণহত্যার পরও তারা গণভবনে যে বলছে যে এগুলো হচ্ছে নাশকতা, এগুলো জামাত বিএনপির ষড়যন্ত্র, এগুলো অর্থাৎ পুরো গণহত্যাটাকে চাপা দিয়ে তারা যে পলিটিক্যাল যে মোটিভটা, যেটা গভর্নমেন্ট প্রচার করতে চায়, তার পক্ষে কিন্তু তারা বক্তব্য রাখলো। এটাও তো কতখানি এটা পুরো গণমাধ্যমকে কাঠগড়ায় তুললো কিনা? এটা খুব খারাপ হয়েছে। যারা প্রাইম মিনিস্টারের সেই অনুষ্ঠানে গিয়েছিলেন, যে 35 জন না কয়জন গেছিল, যারা ওখানে ক্লিন চিট দিয়েছে, প্রধানমন্ত্রীর সকল কর্মকাণ্ডের সঙ্গে আমরা আছি, ওগুলিকে সাংবাদিক বলে কে? যখন কেউ বলে যে আপনার সকল কর্মকাণ্ডের সঙ্গে আমরা আছি, সেই মুহূর্তে তো তার সাংবাদিকতার যে তার যে পেশা দায়িত্ব থেকে সে একদম বিচ্ছিন্ন হয়ে গেল। যদি তারা বলতো আপনার সকল যৌক্তিক কর্মকাণ্ডের সঙ্গে আমরা আছি, তাহলে মানতে পারতাম। সকল কর্মকাণ্ডের সঙ্গে আছে, শেখ হাসিনা গুলি করে মারছে, ওর সঙ্গে তুমি আছো? শেখ হাসিনা আয়না ঘরে মানুষকে নিয়ে বন্দি করে রাখছে, ওটাকে তুমি সাপোর্ট করো? তুমি কিসের সাংবাদিক? তুমি তো সাংবাদিক নামের কলঙ্ক। ইন্টারেস্টিং হলো, মানে আইরনিটা কি দেখেন আপনার, তাদের মধ্যে একজনকে কিন্তু এই যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, আমি নাম ধরে বলি, আমার মধ্যে কোনো নাই, লোকটার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তবুও আমি বলছি, উনিও এখানে ছিলেন। তাকে কিন্তু আবার ঠিকই জায়গা নিয়ে রাষ্ট্রপতি তার অনুষ্ঠানে, যে এই আপনার এই তত্ত্বাবধায়ী অন্তর্বর্তীকালীন সরকারের এই অনুষ্ঠানে তারা কিন্তু দাওয়াত করছে। সে এখানে গেল কিভাবে? তাহলে উনি কোন দিকে? ওইখানে সে সকল কাজে সমর্থন করে, এখানেও সে সকল কাজে সমর্থন করে। এর তো কোনো চরিত্রই নাই, এই লোকের তো কোনো চরিত্রই নাই। তাদের এখানে যাইতে পারছিল কে? যাইতো না। তো এইগুলি কিন্তু আমাদের বুঝতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলি বলতে হবে, উচ্চারণ করতে হবে। এগুলো এইসব কারণেই তো মানুষ তো গণমাধ্যম দেখে, জানে, শোনে। এই কারণেই কিন্তু আমরা মানে এদের এক কারণে সবাই একটা বিতর্কের মধ্যে পড়ছি। আমাদের সেই শ্রদ্ধার জায়গাটা, সম্মানের জায়গাটা আমরা ধরে রাখতে পারিনি। এত বড় একটা বিপ্লব, গণ অভ্যুত্থান, আপনি দেখেন, সুশীল সাংবাদিক, তারপরে এই যে শিক্ষক, কারোর কোনো ভূমিকা আছে? এই শুধুমাত্র এই ছাত্রদের ভূমিকা ছাড়া আপনি আর কার কি ভূমিকা আছে বলেন? আর কেবল ছাত্র, আপনি আবার এখানে ভাই করেন না, কেবল ছাত্র না, কিন্তু এখানে কিন্তু ছাত্রের সঙ্গে জনতারা মিলে গেছে। না, আমজনতা, আমি বলছি ছাত্র জনতা বলেন, এই সমস্ত বুদ্ধিজীবী যেগুলি আছে, এই শিক্ষক সমিতি, অমুক সমিতি, এদের দেখলে পরে থুতু ফেলানো হচ্ছে। গায়ে ফেলায় না, আশেপাশে ফেলায়, থুতু ফেলানো হচ্ছে। মানে আসলে দেখেন, এরশাদ বিরোধী আন্দোলনে তখনও সাংবাদিক সমাজ কত মানে জোরালো ভূমিকা ছিল। দুঃখজনক, এরপর থেকে আজ পর্যন্ত এই লম্বা সময়ের মধ্যে এত গণমাধ্যমের সংখ্যা বাড়লো, কিন্তু আমাদের সাংবাদিকদের নৈতিক মেরুদণ্ড আমরা শেষ করলাম
এবং আমাদের কোনো রকম ভূমিকা নেই। ধরেন আপনি আমি কথা বলছি, সেটা ধরেন বিচ্ছিন্ন, এবং এই কারণে আমাদেরকে কম দখল পোহাইতে হয়নি। আমরা এই প্রচলিত কোনো চ্যানেলেও কথা বলতে পারিনি। যদি এই মিডিয়াটা না থাকতো, এই সোশ্যাল মিডিয়া না থাকতো, তাহলে হয়তো আমাদের ভয়েসটাই থাকতাম। আমাকে তো ডেকেও বাধ্য হয়েছে, এটিএন বাংলায় আমাকে ডাকা হয়েছে, ডাকা নিয়ে পরে আবার ফোন করে মাপ চাওয়া হয়েছে, ভাই আসেন না। ঠিক আছে, জিটিভিতে 16 তারিখে 16 জুলাই আমাকে ডাকা হয়েছে, আমার বাসায় গাড়ি পাঠানো হয়েছে, আমি গাড়িতে ওঠার আগ মুহূর্তে ফোন করে বলছে প্লিজ আসেন না, কারণ শামসুদ্দিন আহমেদ মানিক আসবেন, উনি বলছে যে উনি নাকি আমাকে সহ্য করবে না, মানে উনি আসছেন আমাকে মানবেন না, ওরা বাধ্য হয়েছে আমাকে বাদ দিতে। আচ্ছা, এটিএন নিউজে আমি টক শো করতে পড়ছি, যখন আমি কথা বলা শুরু করছি তখন পুরো স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। কি হয়েছে, ওদের নাকি ডাউন লিঙ্কের সমস্যা হয়েছে। তৃতীয় মাত্রায় আমি কথা বলতে গেছি, রাত্রে রেকর্ডেড হয়, রাত্রে প্রচার করবে, তখন আমি মানে পরিচয় করে যাবো, যেই কথা বলতে যাবো পুরো স্ক্রিন হয়ে গেছে, স্টিল হয়ে গেছে। পরের দিন সকালে দেখানোর কথা, ওদিন সকালে যখন ওপেন করা হয়েছে দেখা গেছে যেন বাংলা সিনেমা দেখাচ্ছে। তো এগুলো তো আমরা শিকার হয়েছি, এবং এইগুলি দেখা এই সমস্ত সাংবাদিক নামধারী ব্যবসায়ী কি এই সমস্ত নামধারী, আমি বলবো যে এরা হলো পতিতা, কেউ পুরুষ পতিতা, কেউ নারী পতিতা। এরা কি কোন রকম প্রশ্ন করছে? বরঞ্চ আমি শুনেছি, আমি জেনেছি যে বনানীতে নাকি একটা অফিস ছিল, সেই অফিসের নিয়ন্ত্রণ, অফিসের টাকা পয়সা দিতে হলো শেখ রেহানা, তার টাকা একটা অফিস ছিল, সেখানে এই ফারজানা রূপারা বসতো, বসে তারা সিদ্ধান্ত দিত যে কোন টকশোতে কাকে ডাকা হবে, কাকে ডাকা হবে না। মাই গড। আচ্ছা, এটা তো শুনলাম আমি ভাই, এবং একাধিক লোকের কাছ থেকে একই কথা শুনছি। ফারজানা কত টাকা আছে, ফারজানা রূপা কোথেকে আসছে দেখি নাই। এই বনানী ক্লাবটা, এই বনানী ক্লাবটা কারা চালাতো? কারা চালাতো? প্রেস ক্লাবের বাইরে আবার এরকম একটা গোপন ক্লাব, এটা তো শুনিনি। এই তো শুনবেন আস্তে আস্তে, চোখ কান খোলা রাখেন, অনেক তথ্য পাবেন। এদেরকে দেখলে পরে জনগণ কি মারবো তো চুমা খাবো, কি বলেন আপনি এগুলো? না, খুবই দুঃখজনক। হ্যাঁ, ঠিক আছে মাসুদ কামাল, আমরা মোটামুটি সমসাময়িক একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম এবং প্রাসঙ্গিক। নিশ্চয়ই আমরা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড দেখব, এবং চাইবো না যে আগের যে অনিয়মগুলো তার আবার ঠিক আর এক অনিয়মটা দিয়ে সেটা যাতে করা হয়, বরং একটা নিয়ম মাফিক চাই। গণমাধ্যমের জন্য সত্যিকার অর্থে একটা নীতিমালা চাই, যাতে দলীয় ভিত্তিতে লাইসেন্স প্রদান করে যাতে এই ধরনের অরাজকতা তৈরি না হয়, সেটা বন্ধ করা। সকল ক্ষেত্রে পুলিশের সংস্কার চাই আমরা, বিচার বিভাগের সংস্কার চাই, নির্বাচন কমিশনের সংস্কার চাই। এইগুলো যদি, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো যদি না হয়, তাহলে আসলে আমাদের এত আন্দোলন, এত সংগ্রাম সবকিছু বৃথা যাবে এবং জনগণ তার অধিকার পাবে না, আমরাও বঞ্চিত। নিশ্চয়ই সেরকম একটা কাঙ্ক্ষিত প্রত্যাশা আমাদের থাকবে। আমরা খেয়াল রাখবো, আমরা নজর রাখবো যে কি হচ্ছে। ধন্যবাদ দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।